এই জানালাগুলো অফ করে দে। আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি ডাক্তার তানভীর আহমেদ, মাইনসি মেডিকেল কলেজ। তোমাদের জন্য আমরা আরেকটা স্পেশাল লাইভ নিয়ে আসছি। ব্রাদার সেশন একটা নতুন সিরিজ খুলছে, সেটা হলো ব্রাদার সেশন উইথ সফলতার গল্প 2.0। তো এখানে আমাদের বিগত বা প্রাক্তন স্টুডেন্ট যারা আছে তাদের বিভিন্ন সফলতার গল্প আমরা শুনবো, বা তোমাদের সাথেও আমরা শেয়ার করব অভিজ্ঞতাগুলো, যে কিভাবে তারা আসলে নিজেদের যে অ্যাডমিশন জার্নি ছিল সেই জার্নি গুলা কিভাবে নিজেরা উতরাইছে, বা অ্যাডমিশন জার্নি গুলোতে কি কি প্রতিবন্ধকতা গুলো ছিল, ঠিক আছে, বা এজ এ স্টুডেন্ট হিসেবে, এজ এ পাবলিকিয়ান হিসেবে কি কি পথগুলা তার পাড়ি দিতে হয়েছে, এই ব্যাপারগুলো আমরা আজকে শেয়ার করব, ঠিক আছে, যাতে তোমরা হলো ভবিষ্যতে যারা পরীক্ষা দিবা, ঠিক আছে, বা যারা অ্যাডমিশন জার্নিতে আছো, তারা যাতে তোমাদের নিজস্ব জায়গায় ভুলগুলা ধরতে পারো, এবং যে ওই ভুলগুলাকে শুধরে যাতে হলো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যেতে পারি। আমরা সবসময় বলি ব্রাদার সলিউশন সেইভাবেই কাজ করে মন থেকে, যে তোমাকে যাতে আমরা দেশের সর্বোচ্চ সেবা দিয়ে যে দেশের সর্বোত্তম একটা বিদ্যাপীঠে যাতে পৌঁছে দিতে পারি, সেটাই আমাদের প্রধান মোটো। তো আমরা বিশ্বাস করি কেউ যদি গভীরভাবে হলো নিজেকে মানে আত্মবিশ্বাসী করে তোলে এবং নিজের পরিশ্রম মানে ধরে রাখে, এবং বাবা মার যে দোয়া সেটা নিয়ে নেয় এবং আল্লাহর রহমত থাকে, আমরা বিশ্বাস করি সে অবশ্যই বাংলাদেশের সর্বোত্তম বিদ্যাপীঠে অবশ্যই পৌঁছে যাবে, ঠিক আছে। তো আমরা আজকে আমাদের গেস্ট যে আছে, তা আমরা ওকে অ্যাড করে নিচ্ছি, মানে অ্যাড আছে অলরেডি, ঠিক আছে। তো আর বাজন একটু তোর আইডিতে একটু ভিডিওটা শেয়ার দিয়ে দিস, ঠিক আছে, ভিডিওটা শেয়ার দিয়ে দিস, ঠিক আছে। আর তোমরা যারা লাইভটা দেখতেছো অবশ্যই তোমরা নিজেদের টাইমলাইনে লাইভটা শেয়ার করে রাখতে পারো, অথবা তোমাদের গ্রুপগুলোতে এই লাইভটা শেয়ার করে দিতে পারো, যাতে ভাইয়াদের যে গল্পগুলো ছিল বা ভাইয়াদের যে অ্যাডমিশন জার্নিটা ছিল, যে ভুলগুলো ছিল বা যে হলো কি বলে যে সঠিক দিক নির্দেশনাগুলো ছিল, যেটা দিয়ে তারা ওই জায়গাতে পৌঁছতে পারছে বা একটা টপ র্যাঙ্ক করতে পারছে, এই জিনিসগুলো তোমরা যদি নিজেদের মধ্যে ধরে রাখতে পারো, আমি বিশ্বাস করি যে তোমরাও ইনশাল্লাহ অবশ্যই সামনে ব্রাদার সলিউশনের মানে তুমিও একটা গল্পে পরিণত হবা, তুমিও সফলতার গল্পে আমাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ আগামী বছর। ওকে, তো দাদা আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি তোমার পরিচয়, কোথায় আছো এবং স্কুল কলেজ সেগুলো একটু পরিচয় দাও, আর বর্তমানে কোন জায়গায় আছো এটা একটু বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জি, আমি মোহাম্মদ রেজওয়ান ইসলাম বাঁধন। আমি বর্তমানে ঢাকার মিরপুরে বসবাস করছি। তো আমি বর্তমানে পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিট, অর্থাৎ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টে, এবং আলহামদুলিল্লাহ আমি এই বছর ভর্তি পরীক্ষায় ৭০তম পজিশন অর্জন করেছি আলহামদুলিল্লাহ। তো আমার কলেজ ছিল মূলত আমাদের মিরপুরের স্থানীয় একটি কলেজ, মিরপুর সায়েন্স কলেজ, এবং আমাদের স্কুল এমএলওপি মেমোরিয়াল ইনস্টিটিউট, যা ঢাকার মিরপুর 12-তে অবস্থিত। যে আমার বেড়ে ওঠা এবং জন্ম ঢাকাতে। আচ্ছা কারণ তুমি যদি বলতে তোমার স্বপ্ন কি ছিল, মানে তোমার স্বপ্ন কি ছিল, বা তুমি কি হইতে চাইছিলা তোমার ফার্স্ট টাইম, কি মনে হয়েছে?
ছোটবেলা থেকেই একটি স্বপ্ন নিয়ে বড় হয়েছিলাম এবং এখনো এই স্বপ্নটি লালন করি, সেটি হলো জীবনে একজন ডাক্তার হওয়া, যে রোগীকে সেবা দান করা। তো এই স্বপ্ন নিয়ে আমি জীবনে বড় হয়েছি এবং সেই টার্গেট পূরণের জন্য ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করে আমি মেডিকেলের জন্য মনোনিবেশ করি এবং মেডিকেলের জন্য যাবতীয় প্রস্তুতি নিতে শুরু করি এবং প্রাণপণ দিয়ে মূলত মেডিকেলের জন্য আমি চেষ্টা করেছিলাম। তবু হয়তো আল্লাহর ইচ্ছাতে কোনো কারণে হয়নি আমার মেডিকেলটা। তবু তো ডাক্তার হওয়ারই মূলত ইচ্ছা ছিল। আচ্ছা, ঠিক আছে। ফার্স্ট টাইমে তোমার মানে মেডিকেল স্কোর কত ছিল, বা সেকেন্ড টাইমে তুমি মেডিকেল থেকে মানে কত নম্বর কম পাইছিলা, বা কিরকম ছিল পরীক্ষাগুলো? জি। আমার ফার্স্ট টাইমে মেডিকেল স্কোর ছিল অ্যারাউন্ড 60 এর কাছাকাছি ছিল। তো আমার মূলত সমস্যা কি ছিল যে আমি মেডিকেলের জন্য খুব ভালোভাবে পরিশ্রম করেছিলাম আলহামদুলিল্লাহ। তবে পরিশ্রমের মধ্যে আমার সমস্যা ছিল আমি বইয়ের প্রতিটি খুঁটিনাটি লাইন ভালোভাবে পড়িনি। আমি বেশি বেশি কোশ্চেন সলভ করেছি, কিন্তু বইয়ের লাইন কিংবা কনসেপ্টের প্রতি বেশি ফোকাস করিনি এবং পড়েছিলাম শর্ট সিলেবাস অনুযায়ী, কিন্তু আমাদের কোশ্চেনটা এসেছিল কিন্তু ফুল সিলেবাস অনুযায়ী যখন আমরা মেডিকেল ফার্স্ট টাইম দিয়েছি। তো তখন বড় ধরনের একটা ধাক্কা খাই এবং আমার স্বপ্নটা ওই আমি ভেঙে যাই। তবু আমি স্বপ্ন দেখতে থাকি যে ইনশাল্লাহ মানে মেডিকেল খাত নিয়ে আমি ইনশাল্লাহ কাজ করবো, মানে মেডিসিন এই বিষয়গুলো নিয়ে কাজ করব। এই স্বপ্ন আমি কন্টিনিউ দেখে যাই। আচ্ছা, ফার্স্ট টাইমে তুমি কোথায় ভর্তি ছিলা পরবর্তীতে? আচ্ছা, ফার্স্ট টাইমে কোথাও ফার্স্ট ভর্তি টাইমে, ছিলা কিনা? জি, ফার্স্ট টাইমে আমি যখন মেডিকেলে আমার আসলো না তখন আমি অনেকটা ভেঙে পড়ি। তো ভেঙে পড়লেও মূলত আমার পরিবার কিংবা আশপাশের লোকজন এটা ভালোভাবেই জানতো যে আমি চেষ্টায় কোনো ত্রুটি রাখিনি আলহামদুলিল্লাহ। আমি আমার যে সর্বোচ্চ চেষ্টাটাই মূলত করেছিলাম। এবং ছোটবেলা থেকেই যেমন একটা মানে খালেজ একটা স্বপ্ন দেখে বড় হয়েছিলাম, একটা সই একটা নিয়তে বড় হয়েছিলাম যে আমি রোগীকে সেবা করব মেডিসিন খাতে এবং স্বাস্থ্য খাতে অনেক উন্নতি করবো ইনশাআল্লাহ। তো এই স্বপ্ন আমি মনের মধ্যেই লালন করতে থাকি। আমি যখন মেডিকেল ব্যর্থ হয়ে যাই তখন একটার পর একটা মূলত ভর্তি পরীক্ষা দিতেই থাকি, কিন্তু কোনো উদ্দেশ্যবিহীন ভাবে দিতে থাকি। কারণ আমার একমাত্র স্বপ্ন ছিল যে আমি মেডিসিন নিয়ে পড়াশোনা করব, আমি মেডিকেল রিলেটেড খাতে যাব। তো যখন আমি মেডিকেল থেকে ভেঙে পড়ি তো আমার অন্যান্য কোনো ভার্সিটি পরীক্ষা দেওয়ার আমার কোনো উদ্দেশ্য ছিল না। আমি মূলত উদ্দেশ্যহীন ভাবে পরীক্ষা দিতে থাকি, এমনকি আমি পরীক্ষা দেওয়ার জন্য আগ্রহীও ছিলাম না। কখনো আমার ফ্যামিলি, কখনো বা কোনো রিলেটিভস আমার জন্য ভর্তি পরীক্ষার ফর্মটা কিনে রাখতো। আমি ওই দিক অনুযায়ী যে পরীক্ষাটা শুধুমাত্র দিতাম। তো মন থেকে চেষ্টা করে ওইভাবে আমি পরীক্ষা বাকিগুলো দিইনি। তবে আমি যখন এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা শুনলাম যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফার্মাসি বায়োকেমিস্ট্রি এই ডিপার্টমেন্ট গুলো বাংলাদেশের মধ্যে অত্যন্ত রিস্ক এবং তা মেডিকেলে অত্যন্ত কাছাকাছি একটি বিষয়, এবং ফার্মাসি বায়োকেমিস্ট্রি মেডিকেল রিলেটেড একটি বিষয়, এবং এখানে মেডিসিন নিয়ে গবেষণার জন্য বা রিসার্চের জন্য অনেক ভালো স্কোপ রয়েছে। তো আমি তখন মনে করি যাক মেডিকেলে খুব মানে ইন্টার রিলেটেড বিষয়, তো ইন্টার রিলেটেড সাবজেক্ট বায়োকেমিস্ট্রি কিংবা ফার্মাসি, তো এইগুলো নিয়ে আমি ইনশাল্লাহ তাহলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একটা ট্রাই করি। তো এরপরে সত্যি বলতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য পড়াশোনা করতে থাকি। তো হঠাৎ করে আমার কিছু ফ্রি ক্লাস আছে যে ব্রাদার সাজেশন বা আপনার পক্ষ থেকে। তো প্রথম আমার ফ্রি ক্লাসটাই ছিল হলো আমাদের জুওলজি নবম অধ্যায়ের, যে বন নিয়ে যে পড়াশোনাটা, অস্থি। তো অস্থির চ্যাপ্টারটা ক্লাসটা দেখে আমার খুবই ভালো লাগে, ফ্রি ক্লাস যেটা ছিল। এরপরও সত্যিকার বলতে ফ্যামিলির ফিনান্সিয়ালও অনেক প্রবলেম ছিল। তো আমি এক কথাই বলতে গেলে অনেকটা মানে ফিরেই ভর্তি হয়েছিলাম আপনার সাথে যোগাযোগ করে ফার্স্ট টাইমে। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য আমি আপনার কাছে ভর্তি হয়েছিলাম। তো ভর্তি হয়ে মোটামুটি 2-3 মাস তখন পড়েছি। পরে খুব ভালো আলহামদুলিল্লাহ গাইডলাইন পেয়েছি এবং পাওয়ার পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যখন এক্সাম দিই আমার এক্সামটি খুবই ভালো হয় আলহামদুলিল্লাহ, এক্সাম খুবই ভালো হয় এবং এক্সামে আমার একটা মেরিটও আছে। মেরিটটা ছিল অলমোস্ট 600 এর কাছাকাছি, মানে ওয়েটিং লিস্টে ছিলাম এবং ওয়েটিং থেকে আমার চান্স হয়ে যেতে পারতো। 600 এর কাছাকাছি মেরিট ছিল। আর এর পূর্বে আমি যখন ঢাকা কলেজে এক্সাম দিই, ঢাকা কলেজে আমার পজিশন ছিল 250 এবং সর্বশেষে আমি যখন এগ্রিকালচার এক্সাম দিই, এগ্রিকালচারেও মূলত আপনাদের কাছ থেকে হেল্প নিই। তো এগ্রিকালচার এক্সামে আমি ভালো একটা পজিশন করি এবং সর্বশেষে আমি ভর্তি হই ফার্স্ট টাইমে পটুয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচারে, মানে এনিম্যাল হাজবেন্ডারি এই সাবজেক্টটাতে আমি ভর্তি হই ফার্স্ট টাইমে। আচ্ছা, আচ্ছা।
আচ্ছা, এই যে মেডিকেলে যে ফার্স্ট টাইম তোমার চান্স হলো না, ঠিক আছে, তো এরপরে তুমি কিভাবে নিজেকে, এই যে পারিপার্শ্বিক যে মানে চাপ গুলা কিরকম ছিল, বা মানে আত্মীয় স্বজন বা অনেক পরিচিত থাকে যে মেডিকেলে পড়ার একটা ইচ্ছা ছিল, এরপরে যে তোমার চান্স হলো না বা এরকম যে মন খারাপ ছিল, বা ওই সময় তোমার ওই পারিপার্শ্বিক অবস্থাগুলো কেমন ছিল? আচ্ছা, ব্যাপারটা হলো যে মেডিকেলের স্বপ্ন মূলত সবাই দেখে, কিন্তু সবাই দেখলেও আমার ক্ষেত্রে স্বপ্নটা ছিল একটু ভিন্ন। কারণ সবাই হয়তো তাকে ডাক্তার হলে সবাই একটু সম্মান দিবে, কিংবা অনেক টাকা পয়সা হয়তো ইনকাম করতে পারবে, এই বিষয়ে অনেকেই স্বপ্ন দেখে থাকে। কিন্তু আমি স্বপ্ন দেখেছিলাম মূলত এই জগতে মেডিসিন স্বাস্থ্যটাকে উন্নত করার জন্য এবং রোগীকে সঠিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমি এই স্বপ্নটা দেখেছিলাম। তো আমি যখন এই সহি নিয়ত হওয়া সত্ত্বেও আমি যখন এই বিষয়টি আমি পেলাম না, যখন মেডিকেল আমার আসলো না, তখন আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়ি। এবং ভেঙে পড়ার পরে মানে আমার ভেঙে পড়া দেখে আমার পরিবারও সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, কিন্তু আমার পরিবার আমাকে বোঝাতে থাকে যে একবার হয়নি তো কি হয়েছে, যে আবার হবে আবার হবে। কারণ আমার আমার ফ্যামিলি কিংবা আমার আশপাশে যারা রয়েছে, আমার পাড়া প্রতিবেশী রিলেটিভ, আমার পাড়া প্রতিবেশী রিলেটিভ, তারা সবাই জানতো যে আমি চেষ্টায় কোনো ত্রুটি রাখিনি। তো আমি মানে খুব ভালোভাবে চেষ্টা এবং পরিশ্রম করেছি। আমি পরিশ্রমে কখন কোনো মানে ত্রুটি ছিল না। তো আসলে আল্লাহর ইচ্ছা, তাই তারা আমাকে বুঝ দিতে শুরু করে, একবার হয়নি আবার সেকেন্ড বার হবে, তুমি বাকি পরীক্ষাগুলো ভালো করে দাও, ভালো করে দাও। তো বাকি পরীক্ষা ভালো করে দাও, আমার এই কথা বললেও আমি মূলত সেদিকে তেমন ফোকাস করিনি, কারণ আমার একমাত্র ইচ্ছা শুধুমাত্র মেডিসিন বিষয়ে পড়াশোনা করা। তাই আমি বাকি যেমন ঢাকা ইউনিভার্সিটি এই এই সকল জাতীয় পরীক্ষাগুলো ছিল। আর আমার পরিবারের একটা নিয়ম ছিল যে যেখানে থাকুন ঢাকার মধ্যে থাকতে হবে, ঢাকার বাইরে যাওয়া যাবে না। তো আমি এদিকে ঢাকার মধ্যে যতগুলা এক্সাম হয় আমি এক্সাম গুলো দিয়েছি, কিন্তু আমি উদ্দেশ্যহীন ভাবে দিয়েছি, কারণ আমি অন্যান্য সাবজেক্টে পড়বো না। আমার কথা ছিল যদি আমাকে কেউ বুয়েটে ত্রিপলি দেয় কিংবা বুয়েটে সিএসইউ যদি এনে দেয়, তাও আমি পড়বো না। আমি পড়বো শুধুমাত্র মেডিসিন বিষয়ক সাবজেক্টে। আমাকে ত্রিপলি দিলেও আমি পড়বো না বুয়েটে। তো এই বিষয় নিয়ে আমি এই জন্য উদ্দেশ্যহীন ভাবে এক্সাম দিতে থাকি। পরে যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিষয়টা জানতে পারলাম, তখনই মূলত আপনাদের কাছে আসা। এবং তখন থেকে আমি ইন্সপিরেশন হয়েছি। অনেকে বলতে পারে যে হয়তো বা মানে হয়তো বা ব্রাদার সাজেশনের প্রশংসা করার জন্য এই কথাগুলো বলছি। ব্যাপারটা এরকম না, মানে আমার সাথে ব্রাদার সাজেশনের ব্যক্তিগত ভাবে কোনো কন্ট্যাক্টও হয়নি, কিছু হয়নি। যেটা সত্য শুধুমাত্র সেই কথাটাই বলা। এবং যদি ব্রাদার সাজেশনে যে ফ্রি পেজটা রয়েছে সেখানে যদি অন্যান্য স্টুডেন্টকে যদি নক দেওয়া হয়, আমি আশা রাখি ইনশাল্লাহ একই কথাই বলবো, যে আমি যখন ক্লাসটা দেখি তখন আমি সঠিকভাবে ইন্সপিরেশন পাই, এবং ইন্সপিরেশন পাওয়ার পরে আমি মূলত জাহাঙ্গীরনগরের জন্য চেষ্টা করতে থাকি এবং এই স্বপ্ন লালন করতে থাকি যে সেকেন্ড টাইম ইনশাল্লাহ মেডিকেল হয়ে যাবে। জি। সেটাই আমি বলি যে মানে কেউ যদি মন থেকে চায়, তো সবার যারা লাইভটা দেখতেছেন বা জানেন, মানে ইয়ার বাদনের কথা আমি কেন স্পেশালি বলি, মানে থাকে না এই যে কিছু স্টুডেন্ট মানে যাদের আসলে সবাই চিনে, মানে মাহমুদ ভাই আসলে ইয়ার বাদন, আজকে মাহমুদ ভাই আমি বলছি ওর একটা ক্লাস আছে, ও ঢাকায় চলে গেছে। সো ওর একটা ক্লাস আছে বইলেও ও থাকতে পারে নাই, ঠিক আছে, তারপরে বলছে যদি ক্লাস শেষ হওয়ার পরে আমরা থাকে লাইভ তাহলে অবশ্যই অ্যাড হবে, আমি ওর লিঙ্ক পাঠিয়ে রাখছি। তো আমি কেন বললাম বাদনের কথাটা, মানে যেমন বাদন, আমি যখন ব্রাদার্স স্টেশনে কাজ করি বা জাবিডি ইউনিট নিয়ে যেহেতু অনেকদিন ধরে কাজ করি, তো কাজ করার সুবাদে দেখা যায় অনেক স্টুডেন্টের সাথে অনেক সম্পর্ক গড়ে ওঠে। তো বাদন আসলে মানে স্পেশালি বাদনের কথা কেন বললাম, বাদন চান্স পাওয়ার আগে থেকে আমি বাদনকে চিনি। বাদন বা আন্টির সাথে হলো মানে পরিচয়, বা আসলে সত্যি কথা যেটা বললাম, বাদন একটু মানে হোম সিক ছেলে, যে যারা দেখবা একটু বাসার প্রতি একটু বেশি এডিক্টেড, যেটা বললো আর কি বাদন, যে ওর ব্যাপারটা ছিল এরকম যে আমি যেখানেই পাই আমাকে ঢাকার মধ্যে পেতে হবে, কারণ আমার ফ্যামিলি যেহেতু এখানে আছে, আমার আম্মু যেহেতু এখানে থাকে, সো আমাকে এট এনি কস্ট ঢাকাতেই চান্স পেতে হবে, এটা হলো ওর টেন্ডেন্সি ছিল। ফার্স্ট টাইম কিন্তু ভর্তি নোয়াখালীতে মনে হয় ভর্তি ছিল বা এগ্রিকালচার পাইছিল, বাট ভর্তি হয় না বা ওইভাবে কন্টিনিউ করে নাই। কেন বললাম, মানে মানুষ যদি মন থেকে চায়, দেখো ওর যে মানে ওর চান্স পাওয়ার পর আমার এত খুশি লাগছে, ঠিক আছে, ও ইভেন হলো আমার, আমরা তো তোমরা জানো যে আমরা ব্রাদার্স সেশন ডি ইউনিটের জন্য আমরা কিন্তু একটা টেন্ট দিই, মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার দিন আমরা, আমি তোমার মাহমুদ ভাইয়া দেখা যায় যে সকাল থেকেই সেখানে থাকি, মোটামুটি 2 দিন পরীক্ষা হয়, 2 দিনই আমরা থাকি, 8টা থেকে মোটামুটি দেখা যায় 5টা পর্যন্ত আমরা থাকি, স্টুডেন্টদের বিভিন্ন কথাবার্তা বা যোগাযোগ। বাদনের কথা যেটা বললাম, যে বাদন হলো আগে থেকেই মানে আমার এমন এত পরিমাণে নক দিছে, মানে সত্যি কথা যেটা বলে যে বলে না মাঝে মাঝে টিচাররা, স্টুডেন্ট এত পরিমাণে জ্বালাইছে, তো বেশি মানে ওই যে এটা হলো ভালোবাসার জ্বালানো বলতে পারো, যে ইয়ার মানে এজ এ স্টুডেন্ট হিসেবে খুব ভালো লাগে যখন তোমাকে বারবার প্রশ্ন করবে। আমি বললাম বাদনের সাথে আমার আমার কনভারসেশনটা তুমি যদি দেখো, মানে চান্স পাওয়ার আগের কথা বলতেছি, মানে কনভারসেশনে তুমি দেখো হিউজ পরিমাণে বাদনের হলো মনে করো প্রশ্ন আছে, ওর মনে যত আক্ষেপ, মানে মনে যত মানে কি বলে কনফিউশন ক্রিয়েট হয়েছে, বারবার আমাকে বলো, তোমার মাহমুদ ভাইকে বলো, মাল্টিপল টাইম, মানে মাল্টিপল টাইম আমি বলতে পারবো হিউজ, মানে তুমি চিন্তা করতে পারবে না যে বাদন কি পরিমাণ নক আমাদের দিছে।
ঠিক আছে। আর আমি রিপ্লাই আমার কাছে মনে আছে যে আমি রিপ্লাই তখন মানে দেওয়া শুরু করছি, আগে তো টাইপ করে রিপ্লাই দিতাম। তো বাদনের কাছ থেকে আমি মনে হয় প্রথম রিপ্লাই দেওয়া শুরু করছি, যেটা আমি ভয়েসে রিপ্লাই দিই। তোমার মাহমুদ ভাই বললো যে ঠিক আছে তুই রিপ্লাই দেওয়ার ক্ষেত্রে বাদনের তুই ইয়েতে ভয়েসে রিপ্লাই দে, কারণ দেখা যাচ্ছে অনেকগুলো প্রশ্ন করছে, এটা লিখতে গেলে আমার অনেক সমস্যা হতো। তো দেখা যাচ্ছে আমি ওর ভয়েসে দইরা বাদনের কিছু জিজ্ঞেস করছে, আচ্ছা ঠিক আছে ভাই এই ব্যাপার, ঠিক আছে এইভাবে পর, এইভাবে কর, এটা এই মোমেন্টে এরকম। তো এই যে বারবার যে প্রশ্ন করার যে ব্যাপারটা, এখন আমার অনেক স্টুডেন্ট আছে আমাদের সাথে মোটামুটি কানেক্ট করে। এই জন্য বললাম বাদনকে আমি চান্স পাওয়ার আগে মানে পরে না, আমি ওর আগে থেকে চিনি। আর যে ব্যাপারটা বললাম আমি, যেটা ভালো লাগে কাজ করে যে স্টুডেন্ট বারবার আমাদের সাথে চাচ্ছে। আর আমি সবসময় বলি ব্রাদার সলিউশন এটা হলো একদম বলতে পারো যে এটা এখানে মন থেকে আমরা কাজ করি। আর এখানে আমি সবচেয়ে যে ব্যাপারটা বলছি যে আমরা অত বড় প্ল্যাটফর্ম না যে তুমি আমাকে নক দিছো 10 দিন পরে তোমাকে রিপ্লাই দিই। আমরা খুবই সাধারণ ব্যক্তি। আমি সবসময় একটা কথা বলি, আমাদের কাছে সবচেয়ে বেশি যে জিনিসটা তোমরা পাবা ব্রাদার সলিউশনের মধ্যে সবচেয়ে ইউনিক যে ফিচারটা, সেটা হচ্ছে আমাদের মেন্টরশিপটা তুমি একদম মানে 1-to-1 পাবা। আমার এমন কোনো স্টুডেন্ট নাই যে আমাকে নক দিছে সে একদিনের মধ্যে রিপ্লাই পায় নাই, এটা হইতেই পারে না। আমাকে নক দিছে সে রিপ্লাই পায় না, এটা হইতেই পারে না। আমি একদম মন থেকে মানে কনফিডেন্সের সাথে বলতে পারি যে ব্রাদার সলিউশনে আমাকে অথবা মাহমুদ ভাইকে নক দিছে, আমরা রিপ্লাই দিই না, এটা হইতেই পারে না। সেটা যে কোনো প্রয়োজন হোক, তার পড়াশোনা রিলেটেড হোক, তার পার্সোনাল লাইফ রিলেটেড হোক, তার ফ্যামিলি রিলেটেড হোক, তার মন খারাপ রিলেটেড হোক, যে কোনো ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করে মানে আমরা সর্বোচ্চ সবসময় হেল্প করে ট্রাই করছি। ঠিক আছে। তো এই জন্য বললাম যে বাদনের সাথে সম্পর্কটা আমাদের ওই জায়গা থেকে যে আমাদের বিশ্বাস ছিল ইনশাল্লাহ ভালো করবে। হয়তো ফার্স্ট টাইম যেটা বললো একটু ওয়েটিং এ ছিল বা মন মতো হয়তো সাবজেক্ট পাইতো না, সেক্ষেত্রে কিন্তু ও হালটা ছেড়ে দেয় নাই। ঠিক আছে। ইভেন আমার কাছে এখনো মনে আছে যে ও যখন পরীক্ষা দিতে যাইতো, মানে বাদন যখন পরীক্ষা দিতে ঢুকবে তার আগে আমাদের যখন টেন্টে বসেছিল, তো বাদন বারবার জিজ্ঞেস করতো ভাই এটা কেমন হবে, এটা কেমনে হবে, এটা কিরকম হবে। ঠিক আছে। মাঝে মাঝে এমন হইতো যে আমি হলো হাইসে দিতাম আর কি, যে বিরক্ত হয়ে যেতাম ভাই তুই তো আর কথা জিজ্ঞেস করবি, মানে ব্যাপারটা এমন। এইটাই মানে একজন টিচার এবং স্টুডেন্টের সম্পর্ক গুলো হবে এমন যে টিচারের কাছে বারবার স্টুডেন্টরা জানতে চাবে মানে মেন্টরের কাছে তোমাদের কাজ কি, তোমার হলো তোমার জিনিসটা বের করে নিয়ে আসা। ঠিক আছে। হ্যাঁ অনেক সময় হয়তো আমার মন চাইতো না, দেখা যেতেছে আমি ব্যস্ত থাকতাম, বাট এক সময় কিন্তু যা ঠিকই আবার রিপ্লাই দিতাম যে না আমার স্টুডেন্ট আমার কাছে জানতে চাইছে। এই যে ভালোবাসার যে ব্যাপারটা, ঠিক আছে, এর ফলে দেখা যায় কিছু কিন্তু তোমার সাফল্য গুলো তোমার কাছে ধরা দেয়। এবং কিন্তু আল্লাহ চাইলে আমি যেটা বললাম মন থেকে যদি তুমি চাও, অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ বিশ্বাস করি যে হবে। আচ্ছা যাই হোক, অনেক কথা বললাম। তো বাদন এই যে ফার্স্ট টাইমে তোমার যেটা বললাম যে তোমার মনে হলো যে তোমার যে কাঙ্ক্ষিত জায়গাটা তুমি পৌঁছতে পারলো না, ঠিক আছে, তোমার পারিপার্শ্বিক একটু যে আত্মীয় স্বজন বলো বা ফ্যামিলি যতটুকু সাপোর্ট দিছে, এরপর তুমি তোমার নিজেকে কিভাবে মোটিভেটেড রাখছো যে তোমার পড়াশোনার জন্য? আচ্ছা, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমার জন্য, যে তো বলবে যে আমি ঢাকা কলেজে চান্স পেয়েছি, এরপরে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি কিংবা এগ্রিকালচার ইউনিভার্সিটি গুলোতে চান্স পেয়েছি। তো চান্স পাওয়ার পরে আমার তো মূলত ইচ্ছা ছিল মেডিসিন নিয়ে পড়াশোনা করার। তো আমি কেন ওইদিকে গেলাম? আমার মূলত ইচ্ছা ছিল যে আমি পৃথিবীতে যা করি, আমি প্রয়োজনে একটা ডিপ্লোমা করে হলেও আমি ডাক্তারি করব। যে অনেকে বলে না যে আলাদাভাবে যে এই আপনার পল্লী ডাক্তার, যদি এই কোর্স গুলো পাওয়া যায় কিছুদিনের জন্য, আমার ইচ্ছা ছিল যে আমি, হ্যাঁ হয়তো একটা ডিগ্রি নিতে হবে দুনিয়ার প্রয়োজনে, কিংবা ব্যাচেলর কিংবা মাস্টার্স, এই ডিগ্রি গুলো নিতে হবে, কিন্তু আমার মূল ফোকাস আমি মেডিসিন বিষয়ে পড়াশোনা করব। তো মেডিসিন বিষয়ে আমার ইচ্ছা ছিল যে আচ্ছা যা হওয়ার তা হয়ে গেছে, প্রয়োজনে একটা ডিপ্লোমা করে হলেও আমি ডাক্তারি করতে বুঝবো। এটা ছিল আমার একমাত্র ইচ্ছা। তো এটা একটা মজার বিষয় যে যখন আমি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তো তখন তো পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ঢাকা থেকে বাইরে। এখন আমি ফ্যামিলি তো আমাকে ছাড়বো না, এবং আমি তো ফ্যামিলি ছাড়া স্টে করতে পারবো না ঢাকা থেকে বাইরে সামনে। তো তখন একটা মজার বিষয় যে আমি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস করছি মাত্র একটা। আমার ক্লাস শুরু হয়েছে প্রায় নভেম্বর মাসের দিকে, এবং আমাদের মানে মেডিকেল এক্সাম ছিল ফেব্রুয়ারির 9 তারিখে। তো এর মধ্যে হিউজ একটা ডিফারেন্স। তো আমি যেহেতু মেডিকেলের জন্য আবার সেকেন্ড টাইম প্রিপারেশন নিব, তো আমার এই মুহূর্তে আমার ঢাকার বাইরে যে প্রিপারেশনটা নেওয়াও সম্ভব ছিল না, এবং মানে ঢাকার বাইরে আমার ফ্যামিলির বাইরে একদিনের জন্য স্টে করাও মূলত আমার জন্য কোনো সহজ বিষয় ছিল না। তো এই জন্য আমি একটা মানে প্ল্যান করলাম, ঠিক আছে আমি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে ভর্তি হতে যাইতেছি, আমার আব্বুকে নিয়ে যাই। তো ওই দিন আমি আব্বুকে নিয়ে যাই এবং আব্বুকে দিয়ে বিভিন্ন ভাবে অ্যাপ্লিকেশন করিয়ে, তো যখন ওইখানকার ডিন স্যারের কাছ থেকে আমি মানে অ্যাপ্লিকেশন দিয়ে আসি যে আমি আমার আম্মাও কিছুটা অসুস্থ ছিল, আমি সত্যি কথা বলে অ্যাপ্লিকেশন দিয়ে আসি যে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব, আমার গার্জিয়ানও আমার সাথে আছে, যেভাবে হোক আমাকে এই কয়টা মাস আমাকে ছাড় দিতে হবে, আমি ক্লাস করব না। আমি শুধুমাত্র পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমার প্রবেশ 1 ঘন্টার একটা ক্লাস করার জন্য, শুধুমাত্র 1 ঘন্টার একটা অ্যানাটমি ক্লাস করছে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বিড়ালের অ্যানাটমি পড়াইছিল ওই দিন।
তো আমি শুধু 1 ঘন্টা অ্যানাটমি ক্লাস করে আমার খুব বাজে লাগছে। তো আমি পড়বো মানুষের অ্যানাটমি, আমাকে পড়াইতেছে বিড়ালের অ্যানাটমি। তো আমি বিড়ালের অ্যানাটমি দেখে আর সহ্য করতে পারি নাই, তাড়াতাড়ি ক্লাস থেকে বের হয়ে গেছি। ক্লাস থেকে বের হয়েছে খুব তাড়াতাড়ি ডিন স্যারের কাছে যেভাবে অ্যাপ্লিকেশন করে আসছি, আমার আব্বুকে সাথে নিয়েছি, এবং আমার আব্বু বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং স্যার, সবাইকে আসলে আগে থেকে বুঝাইছে যে আর ওটা আসলে মেডিকেলে পড়বে, আপনি যেভাবে ওর একটা ছুটির ব্যবস্থা করেন, ওর প্রয়োজনে 1 সেমিস্টার গ্যাপ যাক, তাও আপনি ওর একটা ছুটির ব্যবস্থা করে দেন। তখন দিন স্যার আমার আম্মুর অসুস্থতা সাপেক্ষে এবং আমাদের অ্যাপ্লিকেশন সাপেক্ষে ঠিক আছে ছুটিটা মঞ্জুর করতে মানে বাধিত হয়। এরপরে আমি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি থেকে ওই এক ঘন্টার একটা ক্লাস করে আবার ঢাকায় ব্যাক করি। ঢাকায় ব্যাক করে আমি পুরোদমে মানে মেডিকেলের প্রিপারেশনটা মূলত শুরু করতে থাকি। জি। আচ্ছা, পোলাপান বলছে যে হলো ইয়ার টুটুল বলছে ভাই আমার একদিন দাওয়াত দেন। হ্যাঁ টুটুল, তোরে দাওয়াত দিব ইনশাল্লাহ। তুই তো আর দাওয়াত কি দেবে? রেজান আইস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সাজ্জাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু তারপরে পাও ভাই, ভাই ব্রাদার, এটাই বললাম যে আমাদের পেজের নামটাই কিন্তু ব্রাদার সাজেশন। মানে এখানে আসলে সত্যি কথা ভাইয়ের মধ্যে থাকি আমরা, ভাইয়ের মধ্যে থাকার চেষ্টা করি। আচ্ছা, আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। নেক্সট দিন ইনশাল্লাহ আমরা আজকে তো হলো কয় তারিখ? আজকে তো হলো আমাদের 22 তারিখ। নেক্সট দিন ইনশাল্লাহ 24 তারিখ। 24 তারিখ ইনশাল্লাহ আমরা আরেকজন গেস্ট আমাদের, ঠিক আছে, ও হয়তো বা দেখতেছি ইসমাম বিনতে জহির, ঠিক আছে, ওরে নিয়ে ইনশাল্লাহ আমরা নেক্সট লাইভটা করবো ইনশাল্লাহ। ও যাবি ডি ইউনিটে ষষ্ঠ হয়েছে, তো ইনশাল্লাহ নেক্সট দিন আমরা 24 তারিখ ইনশাল্লাহ ওরে নিয়ে লাইভটা করবো, ঠিক আছে। আচ্ছা, আর এটা ইয়ামিন বলছে যে ভাইয়া ব্রাদার্স আসন 27 ফেব্রুয়ারিতে নেওয়া ফ্রি গাইডলাইন আমার র্যাঙ্ক এগিয়ে নিতে অনেক হেল্প করছে, আজীবন কৃতজ্ঞ থাকবো ভাই। আজীবন কৃতজ্ঞ থাকবো তানভীর ভাই। এই যেটা বললাম, মানে এই যে এজ এ টিচার হিসেবে আসলে এর চেয়ে বড় প্রাপ্তি হইতে পারে না যে একজন স্টুডেন্ট আমাকে আইসা এইটুকু মানে তার মনে হয়েছে যে না, ওই যে কৃতজ্ঞতাটা, যে ওই যে ভালোবাসার একটু জায়গাটা হয়তো সে আমার, আমি যেটা বারবার বলি, ব্রাদার্স সলিউশন কাজ করছে মানে তোমাদের জাবিটি ইউনিট নিয়ে কাজ করা বা অন্য যে কোনো কৃষি নিয়ে কাজ করা বা মেডিকেল নিয়ে কাজ করা বা যতগুলো কাজই করতেছি আমরা, প্রত্যেকটা কাজের কিন্তু একটাই ফিলিংস বলতে পারো। মানে এখানে হ্যাঁ বলতে পারো যে টাকা একটা ব্যাপার, আমি এটা বলি সবসময় টাকা একটা গৌণ ব্যাপার, বাট এই যে পড়ানোর যে ব্যাপারটা, আমি ধরো আমার এখন এমবিবিএস শেষ, আমি এফসিবিএস করতেছি বা বিসিএস দিচ্ছি, আমার আসলে সত্যি কথা এই লাইনে থাকার যে মানে মেইন মোটোটা বলতে পারো, এটা হলো আমার আসলে ভালো লাগে। আমার স্টুডেন্টের সাথে কানেক্ট থাকতে ভালো লাগে, পড়াইতে ভালো লাগে, এই জন্যই কিন্তু পড়ানো। এই ধরো 10 বছর ধরে পড়াচ্ছি আলহামদুলিল্লাহ। আমি সবসময় একটা গর্ব করে একটা কথা বলি যে বাংলাদেশের সব জায়গায় ইনশাল্লাহ সব ভার্সিটিতে মোটামুটি কিছু না কিছু স্টুডেন্ট ইনশাল্লাহ, একজন না একজন স্টুডেন্ট ইনশাল্লাহ আল্লাহর রহমতে আছে আমার বা আমাদের আছে, ঠিক আছে। এটা গর্ব করে বলতে পারি কারণ ওইটুক ভালোবাসা দিয়ে ওইটুক মন থেকে কাজ করে গেছি ইনশাল্লাহ, ঠিক আছে। তো আমরা চাই যে আমাদের আরো স্টুডেন্ট ইনশাল্লাহ সারা বাংলাদেশে ছড়াই ছিটায় পড়ুক, এবং তোমাদের ওই যে ভালোবাসার জায়গাটাতে আমরা যাতে থাকতে পারি, এবং তোমাদের যাতে একটু হলেও মানে ছোট ভাই বোন যারাই আসবে ভবিষ্যতে, ঠিক আছে, তাদের উপকার করতে পারি, এবং তোমাদের গল্পগুলো আমরা আস্তে আস্তে শুনবো, ঠিক আছে। এই যে ইয়ামিন আছো, জয়পাল আছো, নেক্সট ইনশাল্লাহ আমরা হলো এরপরে 26 তারিখে হয়তো জয়পালের সাথে একটা লাইভ করবো, ঠিক আছে। এরপর আস্তে আস্তে যারা আছো তোমাদের সবাইকে নিয়ে আমরা হলো ইনশাল্লাহ কথা বলবো বা হলো তোমাদের অনুভূতি গুলা শুনবো। এনে আসলে মানে জাস্ট বলতে পারো যে ভাই ব্রাদার হিসেবে তোমাদের গল্পগুলো শোনা বা আমাদের গল্পগুলো শেয়ার করা বা আমাদের ইমোশন গুলো আসলে শেয়ার করা, বা তোমাদের যদি কোনো গাইডলাইন হিসেবে কাজ করে বা দুই একটা কথা যদি তোমার উপকারে আসে, ওই জিনিসটার জন্য আসলে এই লাইভ গুলো করা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো এর বাদন তুমি হলো তোমার রুটিন গুলা কেমন ছিল এটা যদি একটু বলতা, বা তুমি কিভাবে রুটিন গুলা ফলো করছো ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইমে এই অ্যাডমিশন জার্নি গুলাতে, একটু যদি সবার সাথে শেয়ার করতাম। রুটিন রুটিন ফলো করার ব্যাপারে প্রথমেই যে কথাটি বলি, রুটিন ফলো করার প্রধান শর্ত হলো জীবন থেকে সমস্ত অপ্রয়োজনীয় কাজসমূহ যা আমার জীবনে কোনো কল্যাণে আসে না, সেই সমস্ত কাজসমূহ প্রথমতই বর্জন করা। তো এই বিষয়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ তার উস্তাদ ইমাম ওয়াকির রহমতুল্লাহ আলাইহির কাছে একটি প্রশ্ন করেন যে ছাত্র বা ছাত্রীদের মানে প্রধান বৈশিষ্ট্য কি। তখন ইমাম ওয়াকির রহমতুল্লাহ আলাইহ প্রথমেই বলেন যে ছাত্রের প্রধান বৈশিষ্ট্যই হবে সমস্ত পাপ কাজসমূহ বর্জন করা, যেই কাজসমূহ তার জীবনে কোনো কাজে লাগে না, যেমন অকারণে মোবাইল ফোন চালানো, যার জীবনে কোনো কাজে আসে না, অকারণে টিভি দেখা কিংবা কোথাও আড্ডাবাজি করা, যার জীবনে মূলত কোনো ভিত্তি নাই কিংবা কোনো কাজে আসে না, সেই কাজসমূহ জীবন থেকে অমিট করে দেওয়া, সেই কাজসমূহ জীবন থেকে বর্জন করা, এটি হলো রুটিন তৈরির প্রধান বৈশিষ্ট্য। এবং রুটিনে যে কোনো স্টুডেন্ট যদি সাকসেসফুল হতে যায় তার রুটিনে মূলত 2 থেকে 3টা বিষয় থাকতে হবে। এক নম্বর থাকতে হবে যেটা হলো মাস্ট ডু, যে কাজটা তার আগামীকাল করতেই হবে। প্রতিদিন রাত কেউ যদি রাত 10টা 11টার দিকে কিংবা 12টার দিকে ঘুমিয়ে যায় তাহলে সে আগামীকালের রুটিনটি আগের রাতেই করে রাখবে, এবং সেই রুটিনে 3টা অংশ থাকবে, 3টা পার্ট থাকবে। প্রথম পার্ট হবে যে মাস্ট ডু, মানে যেগুলো তাকে করতেই হবে আগামীকাল,
আগামীকাল তাকে ধরি আমি বোটানি চ্যাপ্টার 9 থেকে 11 পর্যন্ত তাকে কমপ্লিট করতেই হবে, তাহলে এই জিনিসটা থাকতে হলো মাস্ট ডু অংশের মধ্যে, যে এই চ্যাপ্টারটা আমি যেভাবে হোক আমি রিভিশন কমপ্লিট করব। সেকেন্ড বিষয় যেটা থাকবে সেটা হলো শুড ডু, মানে যে কাজগুলো তার করা উচিত, হয়তো বা তার কোনো রিলেটিভ অসুস্থ, তাকে একবার দেখতে যাওয়া উচিত, এই 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 কাজগুলো থাকতে হবে শুড ডু এর মধ্যে। কিংবা তার কোনো বন্ধু অসুস্থ, কিংবা তার কোনো স্যার কিংবা শিক্ষক অসুস্থ, তার একবার খোঁজ খবর নেওয়া উচিত, এগুলো হলো শুড ডু এর মধ্যে। আর আরেকটি কাজ থাকতে পারে সেটি হলো ক্যান ডু অথবা মে ডু, 3 নম্বর পার্ট যেটা। ক্যান ডু কোনটা হতে পারে, যে কাজসমূহ হালাল, যেমন আমার হয়তো প্রতিদিন আধা ঘন্টার জন্য কিছু সাহিত্য পড়তে ভালো লাগে, প্রতিদিন হয়তো আধা ঘন্টার জন্য কিছু গল্পের বই পড়তে ভালো লাগে। এই কাজসমূহ হতে পারে ক্যান ডু কিংবা মে ডু এর মাঝখানে, যে কাজগুলো আমার ক্ষতি করবে না কিন্তু আমার স্কিলকে ডেভেলপ করতে পারে, সেই কাজগুলো হতে পারে মে ডু এর মধ্যে, মানে এই কাজগুলো করলে আমার ভালো লাগবে। তাহলে 1 নম্বর হবে মাস্ট ডু, 2 নম্বর হবে শুড ডু, এবং 3 নম্বর হবে মে ডু। এই 3টা রুটিন অনুযায়ী যদি কেউ চলে তাহলে ইনশাল্লাহ সে কোনো না কোনো ভাবে সাকসেসফুল হবে। এবং আমার রুটিনও ছিল যে প্রতিনিয়ত আমি মানে অকারণে কোনো কাজ করতাম না, মানে যেই কাজ সমূহ আমার জীবনে কোনো কল্যাণ ডেকে আনে না, অপ্রয়োজনীয় কোনো কথা বলা কিংবা অপ্রয়োজনীয় কোনো কাজ করা, এগুলো আমি কখনো করতাম না। তো আলহামদুলিল্লাহ এই কারণে আমার মূলত মেন ফোকাস ছিল পড়াশোনা করা, এবং পড়াশোনা করতে হবে অনেকে রুটিন মানে এইভাবে রুটিন করে যে অধিকাংশ স্টুডেন্ট আগামীকাল 6 ঘন্টা পড়তে হবে কিংবা আগামীকাল 10 ঘন্টা পড়তে হবে, আজকে সারাদিন কিছু করলাম না, আগামীকাল একদম 12 থেকে 15 ঘন্টা 16 ঘন্টা পড়বো। জি না, এই ধরনের পড়ায় লাভ হবে না। পড়তে হবে ওইভাবেই, যে একটা আপনার রুলস অনুযায়ী পড়তে হবে। যেমন আমি যদি বোটানি যদি টার্গেট নিই, আমার যদি 1 সপ্তাহ পর এক্সাম হয়, তাহলে আজকে যদি আমি বোটানি টার্গেট নিই, আমি বোটানি 1 থেকে 4 অধ্যায় শেষ করব এবং জুওলজির সাথে 2টা অধ্যায় শেষ করব, এবং কেমিস্ট্রি আগে হয়তো কিছু করে রাখছিলাম সেটা রিভিশন দিব। সুতরাং আমার শেষ করতে হবে যে আমি সকাল থেকে আর সন্ধ্যার মধ্যে আমি জুওলজির 2টা অধ্যায় শেষ করব, বোটানির 2টা চ্যাপ্টার শেষ করব। এইভাবে মানে রুটিন অনুযায়ী পড়তে হবে, আপনার চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে। প্রতিদিন 12 ঘন্টা 15 ঘন্টা কিংবা 18 ঘন্টা, এই সময় অনুযায়ী না, মানে কোয়ান্টিটি অনুযায়ী পড়লে হবে না, বরং কোয়ালিটি অনুযায়ী পড়তে হবে। তো আমার পড়া ছিল এরকম যে প্রতিদিন আমি আগে থেকে রুটিন করে নিতাম যে আগামীকাল আমাকে এই চ্যাপ্টার গুলো শেষ করতেই হবে, এবং আমি ওই চ্যাপ্টার গুলো আমি শেষ করে ফেলতাম, অন্তত 80% হলে আমি শেষ করে ফেলতাম। এবং শেষ করার পরে যখনই যে প্রবলেম গুলো হবে, প্রবলেম গুলো আলাদা প্রবলেম খাতায় লিখে রাখতাম, পড়া শেষ হলে আমি সাথে সাথে টিচারদেরকে পাঠাতাম, আপনার কাছে পাঠাতাম, কখনো মাহমুদ ভাইয়ের কাছে পাঠাতাম, মনে হয় 1 দিন বা 2-3 দিনের মধ্যে আপনারা সলভ করে দিতেন। আর বাকি কাজগুলো ছিল আমার মধ্যে মূলত খাওয়া, নামাজ পড়া, এতটুকুই আমার ছিল কাজ, পড়া খাওয়া নামাজ পড়া এতটুকুই ছিল কাজ। আর যদি হ্যাঁ নিজের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য কিছু কাজ আমি প্রতিদিন হয়তো আধা ঘন্টা করতাম, স্পোকেন প্র্যাকটিস করা, ইংলিশ প্র্যাকটিস করা, এই কাজগুলো কখনো কখনো করতাম, কিংবা বাংলা সাহিত্য, ব্যাকরণ বিদ্যা এগুলো চর্চা করা, এগুলো আমি করতাম। মানে আমার জীবনের মূল উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন করা, এবং আমি মানে জ্ঞান অর্জন করার জন্য আমি সবসময় লেগে থাকতাম। আচ্ছা, তুমি তো ফার্স্ট টাইমে আমাদের জাবিডি ইউনিট স্পেশাল যে আমাদের ব্যাচ ছিল, ঠিক আছে, সেকেন্ড টাইমে আমাদের সেম ব্যাচেই ছিল। তো এই যে তোমার ফার্স্ট টাইমের জার্নি ব্রাদার্স অ্যাসোসিয়েশনের সাথে, সেকেন্ড টাইমের জার্নি, বা আমরা যেটা বলি অবিসিটি ব্যাচ, বা এবার আমরা বলতেছিলাম জাবিস্টার যে ব্যাচ, সেটা আমাদের আসছে আপকামিং 5.0। আর পাশাপাশি ব্রাদার্স অ্যাসোসিয়েশন নিয়ে তোমার কি অভিমত বা কি ফিলিংস, এটা যদি শেয়ার করতাম, মানে ফার্স্ট টাইমে তোমার ব্রাদার্স অ্যাসোসিয়েশনের সাথে থাকা, বা সেকেন্ড টাইমে আবার ব্রাদার্স অ্যাসোসিয়েশনের সাথে থাকা, জাবিডি ইউনিটের জন্য ফার্স্ট টাইম কোচিং করা, সেকেন্ড টাইম কোচিং করা, বা আমাদের ব্রাদার্স অ্যাসোসিয়েশন, বা আমরা ভাই, আমি আছি, তোমার মাহমুদ ভাই আছে, তাহমিদ আছে, তো সবারই নিয়ে, বা জাহিদ ভাই আছে, সবারই নিয়ে যদি একটু মানে তোমার অনুভূতি গুলা বলতাম। অন্তত কেউ যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যে ইউনিটে পরীক্ষা দিতে চায় কিংবা এক্সাম দিতে চায়, তাহলে তার 2টা বিষয় কাজে লাগবে। 2টা। 1 নম্বর বিষয় হলো তার বইয়ের প্রত্যেকটা লাইন এমনকি প্রত্যেকটা কনসেপ্ট খুব ভালোভাবে জানা লাগবে। অন্যান্য যে ইউনিভার্সিটির জন্য যে কনসেপ্ট কিংবা যে টপিক গুলা ইম্পর্টেন্ট নাই, আনইম্পর্টেন্ট, সেইগুলোই জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং সেইগুলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সব থেকে বেশি করে আসে। যেমন আমি উদাহরণস্বরূপ বলা যায় যে জুওলজি চ্যাপ্টার 9 এর আপনি দেখবেন যে জুওলজি চ্যাপ্টার 9 প্রথম থেকে 2-3 পৃষ্ঠা পড়ে গেলে আপনার সার্ভাইকাল কশেরুকা ওই যে পার্ট গুলা আছে, ওই পার্ট গুলাই কোথায় কি আছে, অন্যান্য ইউনিভার্সিটি এমনকি মেডিকেলেও সেগুলো আসে না, কোথায় কোন ফোরামেন আছে এগুলো কিন্তু আসে না। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ওইগুলো থেকে সব থেকে বেশি কোশ্চেন আছে।
তো এই বইয়ের ভিতর থেকে আপনার যে লোকায়িত টপিক গুলা যেগুলো অন্যান্য ইউনিভার্সিটিতে সাধারণত আসে না, সেইগুলো আপনার জাহাঙ্গীরনগরে বেশি করে আসে। তাহলে আপনার জাহাঙ্গীরনগরে এক্সাম দিতে গেলে কিংবা কারো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এক্সাম দিতে গেলে প্রথমত এই বিষয়টা প্রথমত জানা লাগবে, যে বইয়ের আপনার আশপাশে যা আছে পুরো বইয়ের কনসেপ্টটা খুব ভালোভাবে জানা লাগবে। তো এই ক্ষেত্রে ব্রাদার সাজেশন কাজটা করে কি, এমনকি মানে ব্রাদার সাজেশনের ফ্রি ক্লাস গুলো দেখলে এটা বোঝা যায়। আমি মূলত কোনো কোচিং কে সাপোর্ট করছি না এখানে। আমি বলতে চাচ্ছি যে আমি মূলত কোচিং ছাড়াই লেখাপড়া করছি। আমি শুধুমাত্র শেষ সময় এসে ব্রাদার সাজেশন থেকে কিছু হেল্প নিছি। কেন? কারণ আমার বইয়ের কনসেপ্ট গুলো ক্লিয়ার ছিল না। আমার কনসেপ্ট গুলো ক্লিয়ার ছিল কিভাবে, আমি প্রচুর কোশ্চেন সলভ করতাম। যেমন আপনার হতে পারে সেটা রেটিনা কোশ্চেন বুকের কোশ্চেন কিংবা উদ্ভাসক কোশ্চেন বুকের কোশ্চেন, আমি কোশ্চেন গুলো সলভ করতাম, কিন্তু আমার বইয়ের ভিতরের টপিক গুলো খুব বেশি ভালোভাবে ক্লিয়ার ছিল না। তাই রাতা সাজেশন প্রত্যেকটা আপনার বুক পিডিএফ সহকারে পড়াতো। আপনি কিংবা মাহমুদ ভাই পিডিএফ দিয়ে বইগুলো লাইন বাই লাইন আপনি পড়িয়ে দিতেন। তো এই অ্যানালাইসিসটা মূলত আমি অন্য কোথাও ওইভাবে দেখিনি। তো বইয়ের নলেজটা অর্জন করার জন্য, বইয়ের লাইন বাই লাইনটা পড়ার জন্য মূলত এই কোচিনে আমার ভর্তি হওয়া। তো এই আমি যেটা বললাম যে ফার্স্ট পয়েন্ট, যেটা বইয়ের প্রত্যেকটা টপিক ভালোভাবে জানতে হবে। তো বইয়ের টপিক গুলো ভালোভাবে জানতে আমি মূলত এখানে ভর্তি হয়েছিলাম। 1 নম্বর পয়েন্ট গেল। আর 2য় নম্বর পয়েন্ট সেটা হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে হলো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নটা ভালোভাবে আমার জানতে হবে, কোশ্চেন প্যাটার্নটা আমার আয়ত্ত করতে হবে। বিগত বছরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে কোশ্চেন টাইপটা যদি ধরা যায়, তাহলে বোঝা যায় যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন গুলো কেমন ভাবে কি হয়। মূলত অন্যান্য ভার্সিটির সাথে জাহাঙ্গীরনগর ডি ইউনিটের পার্থক্য এখানেই। অন্যান্য ভার্সিটি হয়তো আপনার একই টপিক থেকে আলাদা বিষয়ে কোশ্চেন করে, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে গত বছরে যে কোশ্চেন হয়েছে, এই বছরে হয়তো একই টপিক থেকে ভিন্ন লাইন থেকে কোশ্চেন করা হবে। কিন্তু মেডিকেলও অনেকটা এই এরকম ফলো করে। কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই ক্ষেত্রে ব্যতিক্রম। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোশ্চেন প্যাটার্নটা হয় বইয়ের ওই সকল লাইন থেকে, যেই সকল লাইন কখনো স্টুডেন্টরা পড়ে না, ওই সকল লাইন থেকে বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেন হয়। তো এই ক্ষেত্রে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে টপ করা একটা বিষয় হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিলেটেড বেশি বেশি কোশ্চেন সলভ করা। তো এই ক্ষেত্রে ব্রাদার সাজেশন সব থেকে বেশি হেল্প করে, এবং এটা একটা ম্যাজিকের মতো কাজ করে যে 700 কোশ্চেনের পিডিএফটা দিয়ে যে 7000 কোশ্চেন, কারোর যদি অন্তত ইন্টারমিডিয়েটে ভালোভাবে পড়া থাকে, বায়োলজি এবং কেমিস্ট্রি বইটা যদি একটু ভালোভাবে পড়া থাকে, তাহলে 700 কোশ্চেনের পিডিএফ দিয়ে সে অন্তত 80টা কোশ্চেনের মধ্যে 40% উপরে সে কমন পাবে। সে যদি এক রাত উপরে 700টা কোশ্চেন যদি দেখেও যায় ব্যাখ্যা সহ, তাহলে তার 40টা বেশি কোশ্চেন তার কমন পড়বে ইনশাল্লাহ। তো 700 কোশ্চেনের পিডিএফ যখন শেষ 2 থেকে 3 দিনে ব্রাদার সাজেশন সলভ করা হলো, তখন চূড়ান্ত প্রিপারেশন অর্জিত হলো। কারণ এই 700 কোশ্চেনের পিডিএফটা মূলত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য একদম একটা ম্যাজিক পয়েন্ট। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিগত বছরগুলোকে কিভাবে কোশ্চেন করা হয়েছে, ওই কোশ্চেন গুলো অ্যানালাইসিস করেই মূলত 700 কোশ্চেনের পিডিএফটা তৈরি করা হয়েছে। যার ফলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একজন স্টুডেন্টের খুব ভালোভাবে ধারণা হয়ে যায়। এই ধারণা হয়ে যাওয়ার কারণে তার ইউনিভার্সিটিতে যে অ্যাডমিশন ভর্তি পরীক্ষার সময় তার কোশ্চেন গুলো ধরতে এবং কিভাবে অ্যান্সার করতে হয় সেই প্রসেসটা বুঝতে খুবই হেল্পফুল হয়। এবং এটা এটা সবাই বলবে যে এই কোশ্চেন 700টা কোশ্চেন থেকে মূলত 40%-এর বেশি সে কমন পাবে ইনশাআল্লাহ। এই দুইটা আচ্ছা, ক্ষেত্রে মূলত ব্রাদার সম্পূর্ণ হেল্পফুল। এর বাদন তোর কাছে হলো এর সাজ্জাদ স্যার ইয়ার মানে আমাদের ছোট ভাই হলো প্রশ্ন করছে একটা, যে বাদন ভাইয়া আপনি তো ব্রাদার সেশন থেকে মানে ব্রাদার সেশন থেকে আমাদের কোর্সটা নিয়েছিলি, অবিসিটিতে ছিলি তুই, আলহামদুলিল্লাহ সফল হয়েছস। অবশ্যই এতে মানে তোর কঠিন কঠোর পরিশ্রম আছে। এখন ওর প্রশ্ন হলো আপনি ব্রাদার সেশন থেকে কে মানে কি ভাবে সহায়তা করতে পারবেন, বা ছোট ভাই বোন যারা আছে বা তাদেরকে কিভাবে সহায়তা করবি, এটা নিয়ে একটু জানতে চাইছি, এটা নিয়ে যদি একটু বলতি। আমি ব্রাদার সাজেশনকে সবসময় আমি বিনা শর্তে আমি সাহায্য করতে চাই। কারণ আমি সাহায্য করতে চাই এই হিসেবে যে ব্রাদার সাজেশনের আমি পড়েছি আলহামদুলিল্লাহ। আমি প্রথমত বলতে চাই যে ব্রাদার সাজেশনের যে দুর্বলতা গুলো ছিল, ইনশাআল্লাহ সেই দুর্বলতা গুলো খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। এর মধ্যে একটা দুর্বলতা ছিল, মূলত একটা দুর্বলতা থাকাই স্বাভাবিক, দুর্বলতা থাকা অস্বাভাবিক নয়, কারণ খুবই ছোট একটা প্ল্যাটফর্ম। তাই এমন নয় যে অন্যান্য কোচিনের মতো লাখ লাখ স্টুডেন্ট কিংবা ফলোয়ার রয়েছে, এই কারণে প্রচুর পরিমাণে আপনার আর্থিক দিক থেকে হোক কিংবা মানসিক দিক থেকে হোক যে খুব উন্নতি হচ্ছে, এই জন্য কোনো ভুল ভ্রান্তি থাকবে না, বিষয়টা এমন নয়। ব্রাদার সাজেশন মূলত কাজ করে খুব বেশি, কিন্তু তার ফলোয়ার এবং ফ্যান সংখ্যা খুবই কম। তো এর মধ্যে একটা দুর্বলতা ছিল যে এক্সামের সফটওয়্যার রিলেটেড দুর্বলতা। সফটওয়্যার রিলেটেড দুর্বলতা গুলোর মধ্যে ছিল যেমন এক্সামের, আমরা যখন এক্সাম দিতাম
তখন এক্সামের ব্যাখ্যাগুলো দেওয়ার খুব বেশি সুযোগ থাকতো না, মানে কারেক্ট অ্যান্সার সহ যে ব্যাখ্যাগুলো উপস্থাপন করে দিবে সেই ক্ষেত্রে সুযোগ থাকতো না। তো ইনশাল্লাহ আশা করি এই বিষয়টা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে, যে এক্সামে অ্যান্সার গুলোও দেওয়া থাকবে এবং সেখানে ব্যাখ্যাগুলোও দেওয়া থাকবে, এক্সপ্লানেশন যেটাকে বলে শর্ট ভাবে এক্সপ্লানেশনও দেওয়া থাকবে। তো আমি না এই না, এটা করে দুর্বলতা নেওয়া হয়েছে। গুলোকে এখন থেকে আমাদের যত কোর্স আছে সবগুলাতে হলো ব্যাখ্যা সহ আনসার দেওয়া হয়। আমাদের যত তাই কোর্স আছে আলহামদুলিল্লাহ। বর্তমানে, এটা হলো মানে এখন রিসেন্ট যত কোর্স চলতেছে এগ্রি থেকে শুরু করে আমাদের বর্তমান যে কোর্স চলতেছে এগুলো প্রত্যেকটাতেই প্রশ্নের সাথে সাথে ইনকে ব্যাখ্যা থাকে আর কি। মানে প্রতি প্রশ্ন নিকে হলো উত্তর, উত্তরের সাথে হলো ব্যাখ্যা, যে কেন এই প্রশ্নটা আনসার এরকম হয়েছে, বা এগুলো সবকিছু কোপ আপ করে নেওয়া হয়েছে। আমরা প্ল্যাটফর্ম হিসেবে খুবই ছোট, আমি সবসময় বলি, বাট আমাদের ডেডিকেশন সবসময় সর্বোচ্চ ছিল। আমাদের ক্লাস কোয়ালিটি বলতে পারো যে তুমি করে দেখবা। আমার কাছে সবসময় একটা কথা, যে তুমি আমাদের ক্লাস করে দেখো যে কেমন আছে, কেমন লাগতেছে, যে এটা নিয়ে তোমার হলো অনুভূতি কেমন, আর দেন তুমি এক্সাম দিবা, এক্সামের পরে এক্সামের প্রশ্ন কেমন স্ট্যান্ডার্ড হয়েছে কিনা, এক্সামের ব্যাখ্যা তুমি পাচ্ছ কিনা, ঠিক আছে? এটা তুমি তোমার পজিশন নিজের সাথে তুমি জাজ করবা। তো ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি তুমি যদি সঠিক মানে মতে তুমি থাকো, আমাদের সাথে শেষ পর্যন্ত থাকো, আমার বিশ্বাস তুমি টুডে টুমোরো অবশ্যই তোমার যে স্বপ্ন এটা পূরণ করতে পারবে। আচ্ছা বাদন, তোমার জার্নিতে তোমার আব্বু বা আম্মুর বা বিশেষ করে আমি আন্টি অনেক বেশি দেখছি, তো আন্টির এনে যদি তুমি কিছু বলতে চাও, বা তুমি যদি তোমার কি বলো তোমার সাফল্য কারোর সাথে তোমরা ডেডিকেটেড করতে চাও, সেটা নিয়ে যদি বলো। আচ্ছা, আমি আগের কোশ্চেনের থেকে একটু শেষ করি। যে তো ব্রাদার সাথে আমার সবসময় দোয়া থাকবে, এবং যে প্রস্তুত ব্রাদার সাজেশনকে যে কোনো ক্ষেত্রে আমি ইনশাল্লাহ মানে বিনা স্বার্থে ইনশাল্লাহ সাহায্য করতে প্রস্তুত, সেটা যেভাবেই হোক না কেন ইনশাল্লাহ। ক্লাস নেওয়ার মাধ্যমে, কোনো সময় ক্লাস আপলোড করার মাধ্যমে, কিংবা অন্য যে কোনো কাজের মাধ্যমে ইনশাল্লাহ আমি ব্রাদার সাজেশনকে সাহায্য করতে চাই। আর কারণ আমার ইনশাল্লাহ এখানে কিছু ইনশাল্লাহ। কথাও রয়েছে, যে ব্রাদার সাজেশনে আমি মূলত ভর্তি পড়েছি, দুইবারই পড়েছি, কিন্তু দুইবারই মূলত অনেকটা ফ্রির মতনই পড়েছি। এটা সত্য কথা। আমি তানভীর ভাইকে এমন দুইবারই নক দিয়েছিলাম যে ভাই, আমি আমার এই মুহূর্তে খুবই সংকট চলতেছে, আপনি যেভাবে হোক আমাকে একটু এক করে দেন ভাইয়া। মানে দুই একবারও, অন্য কেউ হলে অন্তত দুই একবার বলতেছে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, তানভীর ভাই সেও কথাটাও বলে নাই। আমি এই কথা বলতে চাই যে যারা ছোট আছে, কারো ফিনান্সিয়াল প্রবলেম থাকুক কিংবা যে কোনো প্রবলেম থাকুক, ইনশাল্লাহ ব্রাদার সাজেশনকে নক করলে, বিশেষ করে রণবীর ভাইকে নক করলে একবারে ইনশাল্লাহ রাজি হবে। এর মানে এই নয় যে আমার সামর্থ্য আছে আমি ইচ্ছা করে মানে আমি ইচ্ছা করে ফিনান্সিয়াল দিক থেকে তাদেরকে দিব না, ব্যাপারটা এমন নয়। যে আসলেই আমার ফিনান্সিয়াল প্রবলেম, তো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়ারা সাহায্য করবে। জি। আর আমার আম্মা এখনো আমার পাশে বসে আছে, লাইভটি শুনছে আমার আম্মা এখনো। জি। তো আমার আম্মা আব্বার ভরসা সব থেকে বড়, মূলত তাদের দোয়াই সব থেকে বড়। জি। আচ্ছা আচ্ছা, আন্টিকে সালাম দিও, আসসালামু আলাইকুম। হয়। আর আন্টির নিয়ে একটু বলো। একটু আমি আন্টি আসলে দেখছি মানে তোমার নিয়ে যে আন্টির যে কষ্টটা, তো এই জন্য আমি বললাম যে আন্টির নিয়ে যদি কিছু বলতাম। আমার আম্মা মূলত সবসময় আমার জন্য কষ্টই করে গেছে, কারণ আমাদের ফ্যামিলি ফিনান্সিয়াল সাপোর্ট তেমন বেশি ভালো নয়। তো এর মধ্যে ফিনান্সিয়াল সাপোর্ট ভালো, তার মধ্যে আবার ঢাকা শহরে বসবাস, ঢাকা শহরে বিল্ডিং ভাড়া দিয়ে বসবাস করতে কেমন, সেটা যারা ঢাকা শহরে থাকে তারা অবশ্যই বুঝে। আমার একটা ছোট ভাইও আছে, সেও ক্লাস 7-এ পড়াশোনা করছে, তো তাকেও আমার সাপোর্ট দিতে হয়। আমার আম্মুর একটা কথা ছিল যে তা ইনশাল্লাহ তো পড়লে অবশ্যই। হ্যাঁ। জি। আমার ছোট ভাইয়েরও এই জন্য কোনো টিচার নেই, আমি আমার ছোট ভাই এই জন্য মূলত একাই পড়েছি। আর কথা ছিল যেভাবে হোক জ্ঞান অর্জন করতে হবে, এবং জ্ঞান অর্জন করার জন্য যতটা কষ্ট করা প্রয়োজন কষ্টটা করতে হবে। আমি এই যে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করেছি কোনো কোচিং এর হেল্প ছাড়া পড়াশোনা করেছি। তবে আমি কলেজে হয়তো পড়তাম, কলেজে যেটা ঠিক মতো বোঝা যেত না, আমি টিচারদের কাছে আলাদা যেয়ে বুঝতাম, আলাদা ভাবে টিচারকে যেয়ে বলতাম যে স্যার আমি টপিক গুলো বুঝি না, যেভাবে হোক আপনি আমাকে ছুটির পরে 1 ঘন্টা সময় দিয়ে হোক, আধা ঘন্টা সময় দিয়ে হোক আমাকে আপনি বুঝাই দিবেন, এটা আপনি দেন। এইভাবে আমি টিচারদের কাছ থেকে আমার পড়াশোনাটা আমি নিজে আদায় করে নিতাম। তো আমার আম্মুর কথা ছিল এইটাই, যে এত কষ্টের মধ্যে মানুষ হইতেছে, যেভাবে তোমার ভালোভাবে লেখাপড়া শিখতে হবে। তো তো ভালোভাবে লেখাপড়া শিখতেছে আমি এবং আমার ছোট ভাই, সম্পূর্ণভাবে টিচার ছাড়া আমাদের নিজের চেষ্টা করেই আমরা লেখাপড়া শিখছি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমার, মানে এই ক্ষেত্রে আমার আম্মুর ভূমিকা সব থেকে বেশি। আচ্ছা, তুমি সামনে যারা পরীক্ষা দিবে, বিশেষ করে এবার মেডিকেল দিবে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবে বা ঢাকা বিশ্ববিদ্যালয় দিবে বা বাকি যত পরীক্ষা আছে, ঠিক আছে, গুচ্ছ আছে, কৃষি গুচ্ছ আছে, বা আমরা যতগুলো নিয়ে কাজ করি, ঠিক আছে, তোমার যে ছোট ভাই বা বোন আছে বা জুনিয়র আছে, তাদের নিয়ে যদি তোমার কোনো উপদেশ থাকে বা তাদের নিয়ে যদি উদ্দেশ্যে তুমি কিছু বলতে চাও, তোমার অ্যাডমিশন জার্নি যদি কোনো সাজেশন তুমি দিতে চাও, সেটা একটু বলো। দেখুন, যে আমাদের অধিকাংশ স্টুডেন্টের যে
স্বপ্নটা থাকে যে মেডিকেলে পড়বো, কিংবা কারোর কারোর স্বপ্ন থাকে যে বুয়েটে পড়বো। ব্যাপারটা হলো যে মেডিকেলে, হ্যাঁ পড়বা, অবশ্যই মেডিকেলে পড়ার উদ্দেশ্য একটাই হইতে হবে, সেটা হলো জীবনে ডিমান্ড অর্জন করার উদ্দেশ্য না, কিংবা জীবনে অনেক টাকা পয়সা অর্জন করবো এটাও উদ্দেশ্য না। পড়ার যদি উদ্দেশ্য হয় মেডিকেলে, উদ্দেশ্য হইতে হবে একটাই, সেটা হলো আমি মেডিকেল খাতকে উন্নত করে রোগীকে সেবা দান করবো ইনশাআল্লাহ। এটা জীবনে একমাত্র উদ্দেশ্য হতে হবে মেডিকেলে পড়ার। আর দ্বিতীয়ত যে মেডিকেলে এখন যারা পড়তে চাইতেছে অবশ্যই, কিন্তু এখন বিষয়টা যদি একটু খেয়াল করা হয়, তানভীর ভাই আপনিও জানবেন যে মেডিকেলে কিন্তু এখন অনেক দিক থেকে অনেক সংকট চলতেছে, অনেক কিন্তু অনেক চ্যালেঞ্জ চলতেছে মেডিকেল কলেজগুলোতে এখন বর্তমানে। যেমন মেডিকেল কলেজগুলোতে কিন্তু অনেক দিক থেকে আন্দোলন করা হইতেছে যে স্টুডেন্ট সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, পর্যাপ্ত পরিমাণে আপনার সিট নাই, কিংবা পর্যাপ্ত পরিমাণে ওইভাবে আধুনিক যন্ত্রপাতি নাই, এই বিষয়গুলো আপনি অবশ্যই জানেন। তো এই প্রেক্ষাপট থেকে চিন্তা করে কেউ যদি মেডিকেল ব্যর্থও হয়, তো তার জন্য ফার্মাসি, বায়োকেমিস্ট্রি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই এই বিষয়গুলো কিন্তু খুব ভালো তার জন্য সুযোগ হতে পারে। আমি আমি পরবর্তীতে চিন্তা করি, যদিও আমার জীবনে ডাক্তার হওয়ার খুবই ইচ্ছা, তবে আমি এখনো চিন্তা করে দেখি যে আলহামদুলিল্লাহ আমার একদিক থেকে আল্লাহ আমাকে মেডিকেল না দিয়ে একদিক থেকে ভালোও করেছেন। কারণ পুরো ওয়ার্ল্ডের মধ্যে যদি আমি বাংলাদেশি মেডিকেল কলেজগুলোকে তুলনা করে, আমি কাউকে ছোট করছি না, তবে এখানে তুলনার বিষয় যে অন্যান্য মানে বিশ্বের অন্যান্য কান্ট্রি গুলোর সাথে যদি বাংলাদেশ মেডিকেল কলেজগুলো তুলনা করি, তাহলে কিন্তু বাংলাদেশ মেডিকেল কলেজ পিছিয়ে আছে। এবং বাংলাদেশ মেডিকেল কলেজগুলোর সরঞ্জামাদি কিন্তু খুব বেশি আধুনিক নয়, সেখানে সেবাও খুব বেশি আধুনিক নয়। তো এদিক থেকে চিন্তা করে, আর মেডিকেলে পড়লে কিন্তু আমি ডাক্তার হইতে পারতেছি, কিন্তু এই মেডিসিন রিলেটেড কিন্তু রিসার্চ করতে পারতেছি না, কিংবা মানুষের ডিজিজ সংক্রান্ত রিসার্চ কিন্তু করার খুব বেশি স্কোপ নাই। ওই দিক থেকে আমি এখন আলহামদুলিল্লাহ বায়োকেমিস্ট্রিতে পড়ছি। বায়োকেমিস্ট্রিতে আপনার ড্রাগ অ্যানালাইসিস, কিংবা আপনার ড্রাগকে ডেভেলপ করা, কিংবা রোগ ব্যাধি নিয়ে কিংবা ডিজিজ নিয়ে গবেষণা করা কিন্তু খুব ভালো সুযোগ রয়েছে। এক্ষেত্রে কেউ যদি মেডিকেল ব্যর্থ হয়, তাহলে কিন্তু সে খুব ভালোভাবেই মেডিসিন রিলেটেড এই সাবজেক্ট গুলোকে, ফার্মাসি বা কেমিস্ট্রিকে, এইগুলোকে কিন্তু শিফট করতে পারে। ফলে সে কিন্তু ডাক্তার থেকে যে খুব বেশি আলাদা হবে এমন কিন্তু বিষয় নাই। এমনকি বায়োকেমিস্ট্রিতে পড়াশোনা করে সে পরবর্তীতে কিন্তু এমডি ডিগ্রি নেওয়ার সুযোগ রয়েছে। পরবর্তীতে সে কিন্তু চাইলে এমডি কিংবা মেডিসিনের উপর ডিগ্রি নিয়ে পরবর্তীতে সে ডাক্তার হিসেবেও কিন্তু কর্মরত হতে পারে এক পর্যায়ে। তো যারা এখন প্রিপারেশন নিচ্ছে তাদের প্রতি আমার অনুরোধ যে মেডিকেল প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ নিবে, কিন্তু যদি কোনোভাবে ব্যর্থ হয়, যদি চেষ্টা করার পর যদি ব্যর্থ হোক, তবে একেবারে ভেঙে পড়ো না। আর মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে আমি একটা কথাই বলি যে ডাক্তার হওয়ার খুব তীব্র আকাঙ্ক্ষাই মূলত মেডিকেল স্বপ্ন ভঙ্গের কারণ। আমি আবার বলতেছি কথাটা, ডাক্তার হওয়ার প্রতি তীব্র আকাঙ্ক্ষা এবং মেডিকেলের প্রতি তীব্র আকাঙ্ক্ষাই মূলত মেডিকেল স্বপ্ন ভঙ্গের কারণ। কারণ আমি যখন মেডিকেল আমার পড়াই লাগবে এই চিন্তা চেতনা করে আমি যখন মেডিকেলে পরীক্ষা দিতে যাব, মেডিকেলে ফার্স্টের দিন যে পরীক্ষা দিতে যাই অ্যাডমিশন হল গুলাতে যে পরিমাণ লোক কিংবা স্টুডেন্টের সমাগম হয়, সেই পরিমাণ লোক কিংবা স্টুডেন্ট দেখে আমি সাথে সাথে ঘাবড়ে যাই, এবং সাথে সাথে ঘাবড়ে যাওয়ার পরে কোশ্চেন যখন হাতে পাই, কোশ্চেন হাতে পাওয়ার পরে আমার শুধু মাথায় চিন্তা হতে থাকে যে আমি যদি এখন এই পরীক্ষাটা আমি যদি এখন খারাপ করি, আমি জীবনে ডাক্তার হবো কিভাবে, আমার এখন খারাপ হলে আমার পরিবার কি হবে, পরিবার কি বলবে, আমি পরবর্তীতে কি করব। তখন এই চিন্তা ভাবনার কারণে মূলত আমরা সম্পূর্ণভাবে ঘাবড়ে যাই, এবং যেই কোশ্চেন গুলো অ্যান্সার করতে পারি সেই কোশ্চেন গুলো আমরা মূলত ভুল করে দিয়ে আসি মেডিকেলের ক্ষেত্রে। আর মেডিকেলের ক্ষেত্রে একটা কোশ্চেন 0.25 পরিমাণ ভুল করলেও সে শত শত স্টুডেন্টের পিছিয়ে চলে যায়, ফলে তার স্বপ্ন সহজেই ভেঙে যেতে পারে। তাই মেডিকেলের প্রতি তীব্র আকাঙ্ক্ষা নয়, বরং আল্লাহর উপর তীব্র ভরসা রেখে সঠিকভাবে প্রস্তুতি নাও, এবং কখনো ভয় পেও না। মেডিকেল পরীক্ষাটা ভালোভাবে দাও, বুয়েট পরীক্ষাও ভালোভাবে দাও। এখন যদি কোনো কারণে মিস্টেক হয়েও যায়, ইনশাল্লাহ পরবর্তীতে তোমার জন্য অনেক সুযোগ রয়েছে এই সাবজেক্ট গুলো, কিংবা এগ্রিকালচারের ফিউচার কিন্তু এখন খুবই ভালো, এগ্রিকালচারের ফিউচার গুলো। আর বিশেষ করে বাংলাদেশে যারা অনেকে বলে, দুইটা শব্দ চিনে বাংলাদেশে, বুয়েট মেডিকেল, এটা মূলত একটা ট্রল। বুয়েট মেডিকেল এই কথাটা, এখন বুয়েটে অনেকে পড়ে যে অনেক নিচু মানের সাবজেক্টও কিন্তু বুয়েটে অনেকে পড়ে, তো তাদের প্রতিষ্ঠানটাই হয়তো বড়, কিন্তু তারা কিন্তু মূলত এগ্রিকালচার পড়ে যে ফিউচারটা পাবে, তারা কিন্তু বুয়েটে পড়ে ওই ধরনের ফিউচারে নাও যেতে পারে সাধারণত। তো এগ্রিকালচারে কেউ যদি এখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার বিষয়ে পড়াশোনা করে, এগ্রিকালচার বিষয়ে পড়াশোনা করে সে এগ্রিকালচার রিলেটেড খুব বড় গবেষক হতে পারবে, এবং তার ফিউচারটা খুবই ব্রাইট ইনশাআল্লাহ। কিন্তু যদি কেউ বুয়েটে দেখা যাচ্ছে আরবান ইঞ্জিনিয়ারিং কিংবা এই জাতীয় যে সমস্ত সাবজেক্ট রয়েছে, কিছু ইস্যু দিকের সাবজেক্ট, এই সাবজেক্ট গুলো পড়ে কিন্তু বাংলাদেশে ওইভাবে চাকরি খাত নাও থাকতে পারে বাংলাদেশে। তো এই সকল দিক থেকে চিন্তা করলে কিন্তু বুয়েট থেকে এদিকে এগ্রিকালচার এগিয়ে যাচ্ছে। আবার আবার কিন্তু আবার স্বাভাবিকভাবেই
লাইফ সায়েন্সের মূল্য কিন্তু সবার উপরে। তো যারা বুয়েটে পড়তে পারবে না, তারা যদি এদিকে আমাদের লাইফ সায়েন্সের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করে, হয়তো বা সে জগন্নাথ ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগর কিংবা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে, হয়তো সে তার বুয়েট এই ট্যাগটা লাগাতে পারবে না, কিন্তু কিংবা মেডিকেল এই ট্যাগটা হয়তো লাগাতে পারবে না, কিন্তু সে আলটিমেট যে তার ফিউচার গোলে কিন্তু সে খুব বেশি এগিয়ে যাবে। তাই আমি সবাইকে পরামর্শ দিব যে ভালো করে প্রিপারেশন নিয়ে মেডিকেল পরীক্ষা দাও। যদি কারোর মানে স্বপ্ন ভঙ্গ হয়, ইনশাল্লাহ চিন্তার কিছু নাই, আল্লাহ তোমার জন্য ভালো কিছুই রেখেছে। জি। আচ্ছা ঠিক আছে, আমরা দোয়া করি তোমার স্বপ্ন পূরণ হোক, তুমি আরো অনেক বড় হও। ঠিক আছে, আল্লাহ তোমাকে অনেক বড় করুক। আমাদের জন্য, তোমার পরিবারের জন্য অনেক দোয়া, আন্টির জন্য অনেক দোয়া, আঙ্কেলের জন্য অনেক দোয়া, তোমার জন্য অনেক দোয়া। ইনশাল্লাহ বাংলাদেশের যে সেক্টর গুলাতে আরো বেশি বড় বড় কিছু চিন্তা করা যায়, ঠিক আছে, এরকম বড় কিছু করো। ঠিক আছে, বড় গবেষক হও। ঠিক আছে, রিসার্চ করার ব্যাপার যদি আছে, পিএইচডি করার ব্যাপার আছে, আরো অনেক কিছু এগিয়ে যাও ইনশাল্লাহ। অবশ্যই অনেক শুভকামনা থাকবে। ঠিক আছে, সো আমরা লাইভটা আর দীর্ঘায়িত না করি। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আদারওয়াইজ আমরা তাহলে শেষ করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করো। যারা এই লাইভটা দেখতেছেন, আমার বিশ্বাস যে আপনাদের গল্পগুলো আমরা শুনবো ইনশাল্লাহ। সফলতার গল্পে যাতে আপনাদের পাশেও আমরা থাকতে পারি। ঠিক আছে, তো সবার কাছে একটাই অনুরোধ, কেউ হতাশ হবেন না। যারা স্টুডেন্ট হিসেবে আছেন বা আসো, তো তোমাদের একটাই কথা বড় ভাই হিসেবে, যে আমি সবসময় বলি, কেউ যদি মন থেকে চায়, সেটা অবশ্যই বাস্তব হবেই হবে। যেটা বললাম, যেটা হলো বাদন, মানে এটা একদম চাক্ষুষ দেখা আমার। ঠিক আছে, যে ওর যেমন এর ইচ্ছা ছিল যে ঢাকাতেই পড়বে, ঠিক আছে, এবং জাহাঙ্গীরনগরেই ওর লাগবে, এবং এটা ফার্স্ট টাইম যখন না হলো, সেকেন্ড টাইম ও ঠিকই এলো কি 70তম হয়েছে। তো যাই হোক, আল্লাহ তাআলা সবার স্বপ্ন পূরণ করুক, যার যা স্বপ্ন আছে সব স্বপ্নই পূরণ হোক, সবাই ভালো থাকুক। ঠিক আছে, আর তোমাদের স্বপ্নের সারথি হিসেবে ব্রাদার্স সবসময় ছিল, আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো। ইয়ার বাদনও আমাদের কি বলে, যারা আছে, যারা শুনতেছে, সবার কাছ থেকে বইলা শেষ করে বিদায় নাও তাহলে। হ্যাঁ, তারপর আমরা শেষ করে দিব। এখানে একটা পয়েন্ট একটু যোগ করতে হচ্ছে, আমি যখন মানে সেকেন্ড বার মেডিকেলে আমার কিছু পয়েন্টের জন্য আসতো না, খুব কম মার্কের জন্য আমার আসতে নাই সেকেন্ড বার মেডিকেলে। তো সেইবার মেডিকেল ব্যর্থ হওয়ার পরে আমি সেইবার কান্নাকাটি কিংবা কিছুই করি না, আমি তখন মেনে নিয়েছি যে আল্লাহ এটা আমার জন্য কল্যাণকর নয়, এই জন্য আমাকে দেয় নাই। তো এরপরে তখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মানে আপনার ফর্ম ফিল আপ করার ডেট ওই দিনেই শেষ, মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় ছিল, বিকালে শেষ হয়ে যাবে। তো আমি দুপুরের মধ্যে আমি চিন্তা করি না যে আমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দেব, আমি চিন্তা তা হওয়ার হবে, মেডিকেলে যখন পড়তে পারলাম না যে আমি তা হওয়ার হবে, এখন আমার কোনো চিন্তা নাই। তখন হঠাৎ করে আমার আম্মু বললো যে জাহাঙ্গীরনগরের ফর্মটা পূরণ করে আসতে হবে যেভাবে। আম্মুকে নিয়ে আমি সাথে সাথে পূরণ করে আসছি, এবং ওই সময় আমার এখনো মনে আছে, সময় ছিল মাত্র 12 দিন। মেডিকেল দেখার পরে আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সময় ছিল মাত্র 12 দিন। ওই 12 দিনে আপনার একটা কোর্স ছিল যে 12 দিনের প্রস্তুতি, আপনাদের ব্রাদার সাজেশনের। তো 12 দিনে আমি আর কি করবো, আমার মাথায় কোনো কিছু ছিল না, আমার মাথায় চিন্তা ছিল আমার সবকিছু পড়াই আছে, শুধুমাত্র আমার জাহাঙ্গীরনগরের প্যাটার্নের আমার কিছু রিভিশন দিতে হবে। তো আমি ওই সময় শুধু চিন্তা করলাম যে 12 দিনের রিভিশনটা তেমন কিছু সম্ভব হবে না, শুধুমাত্র তাহলে ব্রাদার সাজেশনের সাথে ইংগেজ থাকি। তো ওই মুহূর্তে আমি মেসেজকে শুধু ব্রাদার সাজেশনের সাথে 12 দিনের জন্য একদম ইংগেজ হয়ে গেলাম। শুধুমাত্র আপনারা টপিক গুলো বলে দিয়েছিলেন, যেই টপিক গুলো বলে দিয়েছিলেন আমার তো আগে থেকে সব পড়া ছিল, আলহামদুলিল্লাহ আমি শুধু ওই টপিক গুলোর উপর আরেকবার চোখ বুলে যাই, আর 700 কোশ্চেনের পিডিএফ এবং আপনাদের শুধু ভিডিও গুলো দেখে যাই। শুধু এইগুলো দেখে যাওয়ার কারণে আলহামদুলিল্লাহ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমি খুব ভালো করতে পারছি আলহামদুলিল্লাহ, ওই 12 দিনের প্রস্তুতি দিয়ে। তো যে মানে জাহাঙ্গীরনগর পরীক্ষা দেওয়ার জন্য যে আমার আগে থেকে অনেক দিনের স্পেশাল ভাবে প্রিপারেশন ছিল তেমন না, শুধুমাত্র 12 দিনের জন্য, এমনকি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দেবো এমন স্বপ্ন আমার ছিল না। শুধুমাত্র আমার স্বপ্ন ছিল যে যাক মেডিসিন রিলেটেড কিছু নিয়ে পড়তে হবে, তো জাহাঙ্গীরনগরে যেহেতু একটা সুযোগ আছে আসতে, ফর্ম ফিল আপ করার জন্য ফর্মটা ফিল আপ করে রাখি। তো কিন্তু জাহাঙ্গীরনগরে পড়বো এরকম স্পেশাল কোনো স্বপ্ন ছিল না। তো 12 দিনের মাত্র গাইডলাইন ফলো করেই আমি আলহামদুলিল্লাহ জাহাঙ্গীরনগরে ভালো করতে পারছি, খুব ভালো মনে একটা। তো সেটাই বলতে চাই যে সবাই যদি খুব অল্প সময়ের জন্য, ওইবার তো আমরা আসলে সময় কম পাইছিলাম, জাহাঙ্গীরনগরের জন্য মাত্র 12 দিন সময় পেয়েছি। তো এইবার আমরা যারা তোমরা আছো, আমরা তো সবসময় বলি যে জাহাঙ্গীরনগর প্রিপারেশনটা জাস্ট খালি একটু গাইডলাইনটা ফলো করলেই অনেক ভালো করা যায়। ঠিক আছে, তো এইবার যারা অ্যাডভান্স বুকিং দিতে যাচ্ছ, আমাদের জাবি ইউনিট বা
স্পেশাল যে অবিসিটি ব্যাচ 5.0 বা জাভিস্টার 5.0 এটার অ্যাডভান্স বুকিং চলতেছে। তোমরা চাইলে এখনই অ্যাডভান্স বুকিং এ আমাদের আগের ক্লাসগুলো করে ফেলতে পারো এবং আমাদের সাথে এখনই যুক্ত হয়ে যেতে পারো। আমাদের যে কোর্স ফিটা 3499 টাকা ছিল, 1000 টাকা ছাড়ে 2499 টাকায় অ্যাডভান্স বুকিং চলতেছে জাভি ডি ইউনিটের জন্য। সো এই বুকিং দিয়ে দিতে পারো, কারণ গত বছর আমরা মাত্র 12 দিন সময় পেয়েছিলাম, যেটা ও বললো 12 দিনের মধ্যে আমরা চেষ্টা করছি। সো আমরা যদি এবার আগে থেকে সময় পাই তো আমরা বিশ্বাস করি এই প্রিপারেশনটা তোমার আরো অনেক সুন্দর হবে। ঠিক আছে, তো যাই হোক, যে ইয়ার বাদন সবার কাছে বিদায় নিয়ে নাও, আমরা বিদায় শেষ করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, একটু বাদন তাহলে ইয়ার বইলা বিদায় নিয়ে নাও। জি, সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যে আমার ছোট ভাই, আমার পরিবার ইনশাল্লাহ দোয়া করবেন। আর যেটা বলতে চাই সেটা হলো যে আমার দেখা মানে জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য স্পেশালি আমি যতগুলো দেখেছি এর মধ্যে ব্রাদার সাজেশন সব থেকে বেস্ট জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য, কারণ এখানে শুধুমাত্র বইটা ধরে আপনার টপিক ওয়াইজ লাইন বাই লাইন পড়ানো হয়, যেটা আমি খুব তেমন সব আমি দেখিনি অন্য কোথাও। তো এই জন্য বলতে চাচ্ছি যে ব্রাদার সাজেশনটা এটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে জাহাঙ্গীরনগর ডি ইউনিট এর জন্য স্পেশালি। তো সবাইকে আমি উপদেশ দিব যে শুধুমাত্র একটা গাইডলাইনের জন্য এখানে ভর্তি হয়ে যাওয়া। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হ্যাকাকা পড়ে সবাই অনেক কিছু করতে পারবে ইনশাল্লাহ। তবে যে আলাদাভাবে যে গাইডলাইনটা এটা মূলত ব্রাদার সাজেশন থেকে একদম প্রপারলি পাওয়া যাবে, ব্রাদার সাজেশন থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য প্রপার একটা গাইডলাইন পাওয়া যাবে, কারণ অন্যান্য ইউনিভার্সিটি এক্সাম থেকে জাহাঙ্গীরনগরের ডি ইউনিটের এক্সামটা সম্পূর্ণ একটু ভিন্নই। তো এই জন্য সবাইকে বলতেছি ইনশাল্লাহ যুক্ত হয়ে যেতে পারো, আর আমার জন্য সবাই দোয়া করবে ইনশাল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেটাই এক্সামটা ভিন্ন হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। আমরা 26 তারিখে আরেকটা লাইভ নিয়ে আসবো, আরেকজন আমাদের গেস্টকে নিয়ে, সফলতার আরেকটা গল্প নিয়ে। ইনশাল্লাহ আমরা এটা সিরিজ আকারে চলতে থাকবে। সবার জন্য অনেক শুভকামনা, সবাই অনেক ভালো থাকবেন। ঠিক আছে, আজকে আমরা লাইভটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম বাজন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।